হ্যালো স্টুডেন্টস, আমরা প্রতিদিনের মতো আজকেও একটি গ্রুপ ডিসকাশন নিয়ে এসেছি। এই গ্রুপ ডিসকাশনে সংবিধানের খুব একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তথা টপিক রাষ্ট্রপতি সংক্রান্ত আমরা পুঙ্খানুপুঙ্খ একবার আলোচনা করব। যদি আমাদের এই গ্রুপ ডিসকাশনটা তোমরা দেখো, আমি মনে করি আর কোনো রাষ্ট্রপতি সংক্রান্ত কোনো কিছু নলেজ গ্যাদার করার প্রয়োজন নেই। শুরু করছি। রাষ্ট্রপতি সকলে প্রস্তুত তো? আচ্ছা, আমরা আগেই জেনেছি যে কোনো দেশের বা তথা রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রপতি আর শাসনতান্ত্রিক প্রধান কিন্তু প্রধানমন্ত্রী। আমরা রাজ্যের দিকে যাচ্ছি না, আমরা এখন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পড়ছি। আমরা রাষ্ট্রপতিকে আর প্রধানমন্ত্রী দুটোকে আলাদা করে করে পড়বো। তাই কেন্দ্রের তথা রাষ্ট্রের বা দেশের নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি হচ্ছে যেহেতু নিয়মের দিক থেকে প্রধান, এই রাষ্ট্রপতি হলো আমাদের দেশের সর্বোচ্চ পদে রয়েছেন এবং সর্বোচ্চ নাগরিক বা সর্বপ্রথম নাগরিক। তাহলে দেশের ভারতের সর্বপ্রথম নাগরিককে রাষ্ট্রপতি। ঠিক আছে। আচ্ছা, এই রাষ্ট্রপতি কেন্দ্রীয় আইনসভার মধ্যে পড়ে। আচ্ছা, এবার কেন্দ্রীয় আইনসভা কি না, কেন্দ্রীয় আইনসভা হচ্ছে কেন্দ্রের শাসন ব্যবস্থা যাদেরকে নিয়ে গঠিত হয়েছে, সেটাই হচ্ছে কেন্দ্রীয় আইনসভা। আচ্ছা, কেন্দ্রের শাসন ব্যবস্থা কাদেরকে নিয়ে গঠিত হয়েছে? আমি এইমাত্র বললাম যেহেতু রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ডেফিনেটলি থাকছে, এবং রাষ্ট্রের কি শাসনতান্ত্রিক প্রধান যেহেতু প্রধানমন্ত্রী, তাহলে সে রাষ্ট্রের মধ্যেই থাকছে বা কেন্দ্রের মধ্যে থাকছে। তাহলে প্রধানমন্ত্রী, কিন্তু দুটো জিনিস পেলাম। তাহলে কেন্দ্রের মধ্যে থাকছে রাষ্ট্রপতি আর একটা প্রধানমন্ত্রী। আরও আছে অ্যাটর্নি জেনারেল, আর রয়েছে কি কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমাদের কেন্দ্রীয় আইনসভা বা শাসন ব্যবস্থা বর্ণিত রয়েছে ভারতীয় সংবিধান। আচ্ছা, এই যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কত নাম্বার ভারতীয় সংবিধানে পার্ট থেকে বলা হয়েছে? বিভিন্ন চাকরির পরীক্ষায় পার্ট এবং শিডিউল থেকে কিন্তু বিরাট প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা জানি যে ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান, যেখানে 448টি ধারা রয়েছে, 25টি পার্ট রয়েছে বা অধ্যায় রয়েছে, আর 12টি শিডিউল রয়েছে বা তফসিল রয়েছে। এই 25টি পার্টের মধ্যে মাথায় রাখবি, এই 5 নাম্বার পার্টেতে কিন্তু বলা হয়েছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সংক্রান্ত। আচ্ছা, এবার রাষ্ট্রপতিতে আসি। রাষ্ট্রপতিকে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ বা সাহায্য নিতে পারেন বা দেবে। রাষ্ট্রপতিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার যারা মন্ত্রী রয়েছে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তাকে উপদেশ বা পরামর্শ দিতে পারেন বা এইভাবে তাকে সাহায্য করতে পারে। এটা কততম সংবিধান সংশোধিত বলা হয়েছে? মাথায় রাখবে 42তম সংবিধান সংশোধনীতে। 42তম সংবিধান সংশোধনী ভারতের সংবিধানের ইতিহাসে একটা বিরাট সংবিধান সংশোধনী। 42তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে ভারতের সংবিধানে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এসেছে। যেমন কি ভারতের যে প্রস্তাবনা ওই 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে পরিবর্তন এসেছে। ভারতের যে সংবিধানের মৌলিক কর্তব্য সেটাও কিন্তু 42তম দিয়ে এসছে, এবং রাষ্ট্রপতির বিষয়েও কিন্তু একটা সংবিধান সংশোধন রয়েছে, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনী। আচ্ছা, এই 42তম সংবিধান সংশোধনীতে রাষ্ট্রপতি সংক্রান্ত কি বলা হয়েছে? এইমাত্র বললাম যে তিনি কি না মন্ত্রী পরিষদের কিন্তু চাইলে উপদেশ বা সাহায্য বা পরামর্শ নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন আছে বিভিন্ন যে সংবিধান সংশোধন এগুলো কত সালে হয়েছিল? দুটো বেশি আছে, একটা 42তম, একটা 44তম। আচ্ছা, 42তম সংবিধান সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, বা ভারতীয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে। কারণ এই 42তম সংবিধান সংশোধনীতে মেন যে সংবিধানগুলো সংশোধন হয়েছে, মেন সংবিধান সংশোধনগুলো কিন্তু এই 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে হয়েছে। তাই 42তম সংবিধান সংশোধনীকে বলা হয়ে থাকে ভারতের মিনি কনস্টিটিউশন। ঠিক আছে। আচ্ছা, এই 42টা কিভাবে মাথায় রাখবো? আচ্ছা, 42 মানে কি 4 আর 2, 4 আর 2 কে যোগ করলে কত? 6। তাহলে 1976 হচ্ছে 42তম সংবিধান সংশোধন। আর 44 মানে কি 4 আর 4, 4 আর 4 কে যোগ করলে কত? 8। তাহলে 1978-তে 44তম সংবিধান সংশোধন হয়েছে। এখান থেকে যদি বলে যে 44তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 1978। 42তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? 1976।
তাহলে 42তম সংবিধান সংশোধনী যেটা 1976 সালে হয়েছিল, সেখানে বলা হয়েছে রাষ্ট্রপতিকে মন্ত্রী পরিষদের পরামর্শ বা উপদেশ বা সাহায্য এগুলো নিতে পারে। এতটা বুঝতে পেরেছি সকলে? আচ্ছা, এরপর দেখি রাষ্ট্রপতির নির্বাচন। আচ্ছা, রাষ্ট্রপতিকে মেনলি বর্ণনা করা হয়েছে, রাষ্ট্রপতির যে কাজকর্ম বা রাষ্ট্রপতি সংক্রান্ত ভারতীয় সংবিধানে মেনলি বলা হয়েছে 52 থেকে 62-র মধ্যে বলা হয়েছে। কিন্তু এই নয় যে 62-তে রাষ্ট্রপতির কাজ শেষ। যেহেতু একটা রাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক, তাহলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির বিভিন্ন প্রয়োগ আছে, কিন্তু মেনলি 52 থেকে 62 নাম্বার আর্টিকেল কি সব থেকে কিন্তু বেশি রাষ্ট্রপতির উপর গুরুত্ব দিয়ে মানে বিভিন্ন কথা বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তাহলে ওই 54 থেকে 55-র মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 54 থেকে 55, এই 2টি নম্বর ধারাতে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বলা হয়েছে। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু আমরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি না, আমরা পরোক্ষ ভূমিকা পালন করি। কেন পরোক্ষ? দেখ, আমরা যখন রাজ্যের যে বিধায়ক যারা জয়ী হয় তাদেরকে আমরা নিজে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করি, আবার কেন্দ্রের দিক থেকে যারা জয়ী হবে তাদেরকেও আমরা, বা লোকসভা ভোটে তো আমরা নিজে ভোট দিয়ে কি জয়যুক্ত করি, তাই তো? তার মানে কি বিধায়ক হোক রাজ্যের বা কেন্দ্রের সাংসদ হোক, তাদেরকে কিন্তু আমরা প্রত্যক্ষ ভোট দিয়ে কিন্তু তাদেরকে ওই আসনটা পেতে সাহায্য করেছি। কিন্তু রাষ্ট্রপতি কখনো দেখেছিস আমরা রাষ্ট্রপতিকে ভোট দিতে যাচ্ছি? না, রাষ্ট্রপতিকে কারা ভোট দেবে? ওই আমরা যাদেরকে বিধায়কদের জিতাচ্ছি বা সাংসদদেরকে যারা জিতাচ্ছি তারা কিন্তু রাষ্ট্রপতিকে ভোট দেবে। তাহলে কি আমরা বিধায়ক সাংসদকে ভোট দিচ্ছি, তারা রাষ্ট্রপতিকে দিচ্ছে। তার মানে কি আমরা রাষ্ট্রপতির ভোটে কিন্তু আমরা প্রত্যক্ষ অংশগ্রহণ করি না, আমরা বিধায়ক বা সাংসদদের ভোটে কিন্তু প্রত্যক্ষ অংশগ্রহণ করি। এখানে প্রশ্ন আসতে পারে এরকম যে নিম্নলিখিত কোন ভোটাভুটিতে সাধারণ মানুষ সরাসরি অংশগ্রহণ করে না বা প্রত্যক্ষ অংশগ্রহণ করে না? সেখানে দিয়ে দিল যে বিধায়ক, সাংসদ, রাষ্ট্রপতি এবং কি না একটা ধর আর একটা কোন একটা দিয়ে দিল পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান ভোটও আমরা দিই, তাই তো? আচ্ছা, বিধায়ককেও দিই, সাংসদকেও দিই, শুধুমাত্র আমরা রাষ্ট্রপতিকে কিন্তু আমরা পরোক্ষভাবে দিই। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচন তাহলে কি বললাম 54 থেকে 55 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আচ্ছা, এই ভোটটা তাহলে কারা দেবে? না, এই ভোট দেওয়ার জন্য একটা নির্বাচক মণ্ডলী গঠন করা হয়। তাহলে রাষ্ট্রপতির ভোট কারা দেয়? একটা নির্বাচক মণ্ডলী। নির্বাচক মানে কি? যারা নির্বাচন করে বা নির্বাচিত করে, যে জিতে তাকে বলে নির্বাচিত, আর যে দেয় তাকে বলে নির্বাচক। যে নির্বাচন করেন তাকে বলা হবে নির্বাচক, আর যে মানে জয়ী হয় তাকে বলে নির্বাচিত। তাহলে নির্বাচক মণ্ডলী, মণ্ডল মানে কি অনেকগুলো লোককে একসাথে নিয়ে তো মণ্ডল তৈরি হয়। তাহলে যারা রাষ্ট্রপতিকে ভোট দেন তাদের একত্রে বলা হবে কি নির্বাচক মণ্ডলী। ঠিক আছে? আচ্ছা, এই নির্বাচক মণ্ডলীতে তাহলে রাষ্ট্রপতিকে তার পদটা পেতে সাহায্য করছে। এবার দেখবো এই নির্বাচক মণ্ডলীর মধ্যে কে কে থাকে। বলছে সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা। আমরা জানি ভারতীয় পার্লামেন্ট 3টি অংশ, একটি হচ্ছে উচ্চ কক্ষ রাজ্যসভা, নিম্ন কক্ষ লোকসভা আর রাষ্ট্রপতি। যদিও রাষ্ট্রপতির এর সাথে সম্পর্ক নেই, কিন্তু ভারতীয় সংবিধানের পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কি রাষ্ট্রপতি। আচ্ছা, রাজ্যসভা লোকসভা আলোচনা হবে। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে রাজ্যসভা এবং লোকসভা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, ওটা আলোচনা হবে। রাষ্ট্রপতির পরেই আসবে সংবিধানের রাজ্যসভা এবং লোকসভা। তাই বলবো আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা একবার প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, তাহলে সংসদের উভয় কক্ষে নির্বাচিত সদস্যরা যারা ওই সংসদে যাচ্ছে, সেটা হোক লোকসভা বা রাজ্যসভা, তাদের যে টোটাল সদস্যগুলো রয়েছে তারা কিন্তু রাষ্ট্রপতির ভোটে তো অংশগ্রহণ করে। আর কি সমস্ত রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যরা, এই আমাদের যে বিভিন্ন বিধায়করা, আমাদের কি না কতুলপুর বিধানসভার হরকালী প্রতিহার, তাই তো মহাশয়, মানে বিভিন্ন যে বিধায়করা জয়লাভ করছে তারাও কিন্তু দেয়। তাহলে বিভিন্ন রাজ্যের নির্বাচিত জয়ী, মাথায় রাখবি মনোনীত নয় কিন্তু জয়ী। ধর আমাদের এই কতুলপুর বিধানসভাতে হরকালী প্রতিহার মহাশয় জিতেছেন, এছাড়া তো আরো অনেক ছিল তারা হেরে গেছে, তারা কিন্তু দেবে না, মাথায় রাখবি। কিন্তু যারা জিতবে তারা শুধুমাত্র ভোট দেবে। হলো?
তাহলে রাষ্ট্রপতির ভোটেতে কি না লোকসভা হোক বা রাজ্যসভার উভয় পক্ষের সদস্যরা ভোট দেবে। আর কি হবে না বিভিন্ন অঙ্গরাজ্যের যারা বিধায়ক রয়েছেন তারাও কিন্তু জয়ী বিধায়ক, মাথায় রাখবি জয়ী বিধায়ক বা নির্বাচিত বিধায়ক, তারা কিন্তু রাষ্ট্রপতির ভোটেতে অংশগ্রহণ করবে। আর কি কেন্দ্রশাসিত অঞ্চল, দুটি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এবং পুদুচেরি, এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে রাষ্ট্রপতির ভোটেতে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়। আর কোনো কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের বিধায়করা কিন্তু এই রাষ্ট্রপতির ভোটেতে কিন্তু অংশগ্রহণ করে না, শুধুমাত্র দিল্লি আর পুদুচেরি। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধায়করা রাষ্ট্রপতির ভোটেতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। তখন দিল্লি পুদুচেরি দিল, দিল্লি লাক্ষাদ্বীপ দিতে পারে, পুদুচেরি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিতে পারে, এরকম নানা দিতে পারে। শুধু মাথায় রাখবো কি রাষ্ট্রপতির ভোটেতে কোন দুটো কেন্দ্রশাসিত অঞ্চল অংশগ্রহণ করে, দিল্লি আর পুদুচেরি। তাহলে এখান থেকে হলো সংসদে উভয় কক্ষ অর্থাৎ রাজ্যসভা লোকসভার লোকেরা ভোট দেবে, সমস্ত রাজ্যের বিধানসভার যে বিধায়করা জিতেছে তারা ভোট দেবে। আর কি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এবং পুদুচেরি বিধানসভার সদস্যরা ভোট দেবে। আচ্ছা, তাদের ভোটের পদ্ধতিটা কি না, পদ্ধতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন হবে। কি বলছে না একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন, যেটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এই বিষয়টা দেখ বলছি, আমি কি বললাম যে আমরা রাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করি না, সেখানে দেয় কি না এমপিরা আর এমএলএরা দেবে। আচ্ছা, আমরা যেমন ধর বিধানসভার ভোটেতে যাকে ভোট দিই আমরা একবার টেপা মানে কি সেটা যখন কাউন্টিং হয়, আমি ভারতীয় নাগরিক হিসাবে আমার ভোটটা কিন্তু 1 নাম্বার ধরেই কাউন্ট হবে। তুই দিলি তোরও 1 নাম্বার, ধর আমিও রামসামকে দিয়েছি, তুইও রামসামকে দিয়েছিস, তুইও রামসামকে দিয়েছিস, তাহলে দেখবে রামসামের কতগুলো ভোট পড়েছে, 3টি পড়েছে, বা ভোটের মান কত 3। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু এভাবে হয় না। যখন বিধায়করা ভোট দেবে তাদের ভোটটা কিন্তু বিধায়ক এক দিচ্ছে, কিন্তু তার কাউন্টিংটা কিন্তু আলাদা হবে। কেমন আলাদা হবে? যেমন এই বিধায়কদের বা এমএলএদের ভোটের কাউন্টিংটা কিভাবে নির্ধারণ করে এটাকে জানতে হবে। সে রাজ্যে যত জনগণ থাকবে, আমরা ধর পশ্চিমবঙ্গে বসবাস করছি, আমাদের পশ্চিমবঙ্গে যত জনগণ রয়েছে, কত কোটি এক্স্যাক্ট আমার এই মুহূর্তে মনে নেই, যদিও বা 2011 সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আদমশুমারি অনুযায়ী হয়েছে, এটা ওই 30 কোটি বা এরকম কিছু আশপাশ হবে হয়তো। আচ্ছা, সেই যে জনগণটা রয়েছে সেই জনগণটাকে দিয়ে ভাগ করব কি ওই রাজ্যের কতগুলো জয়ী বিধায়ক রয়েছে, জয়ী বিধায়ক। তাহলে কি আমাদের রাজ্যের মোট জনগণকে আমাদের রাজ্যের জয়ী বিধায়ক কতগুলো রয়েছে সেটা দিয়ে ভাগ করলাম। যেহেতু কোটির সাথে 294 বা 228 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে ভাগফলটা অনেক বড় ফিগারে আসবে। সেই ফিগারটাকে কিন্তু আমরা আবার 1000 দ্বারা ভাগ করব। যে ফিগারটি পাবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা এমএলএরা যখন রাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করবে তখন ব্যক্তি একটা কিন্তু তার ভোটের মানটা হয়ে যাবে ওটা হলো। আচ্ছা, এবার যখন আমরা 1000 দিয়ে ভাগ করব সেটা নাও মিলতে পারে ভাগফলটা, যদি ভাগশেষ থেকে যায় তখন কি করব, বিলো 50 অ্যাবাভ 50, হাফের থেকে কম হলে 1 কমিয়ে সেটাই রেখে দেবো, কমাবো না সেটাই রেখে দেবো, হাফের থেকে বেশি হয়ে গেলে আমরা সেটার সাথে ভাগফলের সাথে 1 যোগ করে দেবো। তাহলে কি 1000 দিয়ে যেহেতু ভাগ করছি, তাহলে কি 500-র বেশি হয়ে গেলেই কি যত ভাগফল বেরবে তার সাথে 1 যোগ করে দেবো, তাহলে ওই এমএলএটার ভোটার একটা ভোট এমএলএর মান হয়ে যাবে সেটা। আর যদি ভাগশেষ 500-র কম হয়ে যায় তখন যেটা ভাগফল বেরোবে সেটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি এমএলএরা এভাবে ভোট দেয় কিন্তু। যেমন ধর তুই ধর কেরালার হচ্ছে একজন বিধায়ক, আমি ওয়েস্ট বেঙ্গলের বিধায়ক, তাহলে আমার রাজ্যের যে জনসংখ্যা হবে নিশ্চয়ই কেরালা রাজ্যের সেম 1 হবে না। আচ্ছা, আমার রাজ্যে যে বিধায়ক থাকবে নিশ্চয়ই তোর রাজ্যের সেম বিধায়ক ততগুলোই থাকবে না। তাহলে কি আমার রাজ্যের জনসংখ্যাকে আমার রাজ্যের বিধায়ক দিয়ে ভাগ করব, তাকেও 1000 দিয়ে ভাগ করে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের একটা বিধায়ক যখন রাষ্ট্রপতির ভোটেতে অংশগ্রহণ করবে তখন কিন্তু একটা এমএলএর জন্য এত করে রাষ্ট্রপতির ঘরে এত করে মান বসবে। ঠিক আছে, আচ্ছা তুই যেহেতু তোর জনসংখ্যা একটু কম যদি হয় আমার ওয়েস্ট বেঙ্গলের থেকে, সেখানে যদি তোর বিধায়ক সংখ্যাও যদি কম বা বেশি হয় সেটা ভাগ করে যেটা বেরোবে তখন তোর তার মানে এই নয় যে প্রতিটা রাজ্যের বিধায়কদেরই কিন্তু তাদের ভোটের মান 1, ভোটের মান 1 নয়,
ডিপেন্ড করবে দুটো জিনিসের উপর, কি সেই রাজ্যের জনসংখ্যা আর সেই রাজ্যে কতগুলো বিধায়ক বা অ্যাসেম্বলি রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলি তো? আচ্ছা, এভাবে কিন্তু এমএলএদের, বিভিন্ন রাজ্যের এমএলএদের কিন্তু ভোটটা ডিসাইড করা হয়। আচ্ছা, এবার এমপিদের ভোটটা কিভাবে ডিসাইড করা হবে না, ঠিক অঙ্গরাজ্য আমাদের যতগুলি রয়েছে তত মানে আমাদের ওই ইন্ডিয়াতে রাজ্য বেসিসে যতগুলো এমএলএ রয়েছে তারা যে এক এক করে ভোটটা দিচ্ছে, তাদের তো বিভিন্ন ভোটের মান বিভিন্ন হচ্ছে, সব ভোটের মানগুলোকে যোগ করব, যোগ করে রাজ্যসভা এবং লোকসভা, রাজ্যসভা এবং লোকসভা বললাম এইমাত্র তারা ভোট দেয়, তারা দেখবো কতজন আছে, রাজ্যসভায় সদস্য কতজন, লোকসভায় সদস্য কতজন, সেটা যোগ করে ওই যত টোটাল বিধায়কদের ভোট হয়েছিল সেটা দিয়ে ভাগ করে দেবে। সেটা হয়ে গেল কি ওই লোকসভার সদস্যদের এক একটা ভোটের মান বা রাজ্যসভার ভোটের মান। বুঝতে পারলে এতটা? আচ্ছা, এটাই বলছে যে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হন। সব বুঝতে পারলি তো পয়েন্টগুলো? আচ্ছা, ঠিক আছে। এরপর দেখ তাহলে 54 থেকে 55 রাষ্ট্রপতির কি জানলাম আমরা? নির্বাচন। এবার 55 হয়ে গেল। এবার 56 কার্যকাল সংক্রান্ত বলা আছে। আমরা সবাই জানি রাষ্ট্রপতি কি 5 বছরের জন্য নিযুক্ত হন। বর্তমান রাষ্ট্রপতি কি আছে? মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়া আছে। তাহলে সেই রাষ্ট্রপতি যে 5 বছরের জন্য থাকবে না 10 বছরের জন্য থাকবে, সেইটা বলা রয়েছে 56 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, রাষ্ট্রপতি তাহলে কত নম্বর আর্টিকেলে তার কার্যকাল বলা হয়েছে? 56। আর আমরা জানি রাষ্ট্রপতির টাইম পিরিয়ড বা টেনিওর কত? 5 বছর। ঠিক আছে, 5 বছর পর কিন্তু আবার রাষ্ট্রপতি নির্বাচন হবে। তাহলে 54-55 জানলাম কি ভোট বা নির্বাচনটা কিভাবে হয়। আচ্ছা, 56 কি জানলাম? কার্যকাল, কত বছর সে কাজে থাকবে। আচ্ছা, 57 পুনর্নিয়োগ, মানে এই নয় যে দ্রৌপদী মুর্মু 5 বছরের পরই কিন্তু তাকে পদ ছেড়ে দিতে হবে। যদি তার কাজ ভালো লেগে থাকে, যদি আবার সে পরের ভোটে কিন্তু দাঁড়াতেই পারে। এই নয়, যেমন হচ্ছে কেন্দ্র বা মুখ্য নির্বাচন কমিশনের সম্ভবত এই বিষয়টা আছে, একবার যে ব্যক্তি হয়ে যাবে সে কিন্তু আর কোনো দিনের জন্য ওই পদের জন্য সে মনোনীত হতে পারবে না বা সে ভোটটায় দাঁড়াতেই পারবে না। কিন্তু রাষ্ট্রপতিটা এটা রয়েছে যে আমি ধর ভালো কাজ করেছি 5 বছর, জনগণ এই লোকসভা বা রাজ্যসভার সদস্য বল, বিধায়ক বল, সবাই কিন্তু আমাকে আবার চাইছে, আমি কিন্তু আবার পরের বারেও ভোটে দাঁড়াতে পারি। মানে তার যে পুনর্নিয়োগ, পুনরায় তাকে নিয়োগ করা যেতে পারে, এটা 57 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আচ্ছা, এবার তাহলে কি 54-55 এবার আমার সাথে কর, দেখ আর্টিকেলসে যে ধারাগুলো রয়েছে না, এই ধারাগুলো বিরাট গুলিয়ে যায়, গুলোবে। তাহলে 54-55 কি নির্বাচন, 56 কি কার্যকাল, 57 কি পুনর্নিয়োগ। আচ্ছা, এবার আসি 58 নম্বর ধারা। 58 নম্বরে কি বলেছে? যোগ্যতা বলেছে। যোগ্যতা মানে নিশ্চয়ই রাষ্ট্রপতি হলে তো ন্যূনতম যোগ্যতা লাগবে, নয়তো যে কেউ হয়ে যেতে পারবে। তাকে মাথায় রাখবি, বড় বড় যে পদগুলো রয়েছে, যেমন হচ্ছে উপরাষ্ট্রপতি হোক, রাষ্ট্রপতি হোক আর রাজ্যপাল, এই 3টা মাথায় রাখবি। এই 3টে পদের জন্য যদি কেউ দাঁড়াতে চায় বা মনোনীত হতে চায়, তাকে কিন্তু ডেফিনেটলি তার বয়স কিন্তু 35 বছর হতে হবে। বুঝতে পারলি? তাহলে রাষ্ট্রপতি হতে গেলে যোগ্যতার ফার্স্ট শর্ত কি? তাকে 35 বছরের হতে হবে, এবং দ্বিতীয় কি তাকে ভারতীয় হতে হবে। এই নয় যে ব্রিটিশদের মতো ভারতে এসে রাজত্ব করতে, ভারতে এসে মানে ভারতের লোকদেরকে গোলাম করে দিয়ে তারা হচ্ছে রাষ্ট্রপতি, এরকম নয়। ব্যক্তিকে ভারতীয় হতে হবে। আর দুটো কি পয়েন্ট জানলাম? 35 বছর হতে হবে, আর তাকে যে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত হতে চলেছে বা যে জয়ী হবে তাকে কিন্তু অবশ্যই ভারতীয় হতে হবে। আর কি না, তাকে কেন্দ্র বা রাজ্য সরকারে কোনো প্রফিটেবল পদে থাকা চলবে না বা লাভজনক পদে থাকা চলবে না। আচ্ছা, ওই যে 35 বছরে বললাম যে ন্যূনতম বয়স হতে হবে রাষ্ট্রপতির জন্য, পদের জন্য আবেদন করতে গেলে তাকে ন্যূনতম 35 বছর হতে হবে, কিন্তু যা ম্যাক্সিমাম কত বছর সেই সম্পর্কে কিন্তু ভারতের সংবিধানে লেখা নেই যে 60 বছর হয়ে গেলে তোমাকে আর হওয়া চলবে না, 65 হয়ে গেলে, এইসব কোনো কিছু লেখা নেই। শুধু ন্যূনতমটা লেখা আছে যে 35 বছর হলে তুমি না হলে তুমি ভোটে দাঁড়াতে পারবে এই রাষ্ট্রপতি ভোটে, কিন্তু তুমি কত বছর পর্যন্ত দাঁড়াবে সেই সম্পর্কে কিন্তু কোনো কিছু বর্ণনা করা নেই। আচ্ছা, আর কি প্রার্থীর নামকে কমপক্ষে 50 জনকে প্রস্তাব করতে হবে আর 50 জনকে সমর্থন করতে হবে। ধর বড় বড় সভাতে দেখি যে বলে আমি এই সভার সমস্ত কার্যভার দায়িত্ব অর্পণ করতে চাইছি, হ্যাঁ, এই উমুক মহাশয়ের নামে প্রস্তাব করছি। অপর একজন বলে দেখবি আমি এই উমুক মহাশয়ের প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি, হয় না? ঠিক সেরকম
একটা ভাব, একটা গ্রামের একটা অনুষ্ঠান হলো, সেখানে এরকম প্রস্তাব সমর্থন কেস চলে, আর রাষ্ট্রের প্রধান যদি হতে হয় সেখানে তো অবভিয়াসলি চলবে। তাহলে 50 জন কি করবে না, তার নামটা অন্তত পক্ষে কমপক্ষে 50 জন মানে প্রস্তাবটা আনতে হবে যে রাষ্ট্রপতি উনি হোক, রাষ্ট্রপতি উনি হোক, এরকম 50 জনকে ন্যূনতম আনতে হবে, আর ন্যূনতম 50 জনকে তার এগেনস্টে সমর্থন করতে হবে। বুঝতে পারলি বিষয়টা? তাহলে এটা একটা পয়েন্ট গেল। আচ্ছা, আর সেরকম কিছু করার প্রয়োজন নেই। তাহলে একবার রিক্যাপ করে নিই কি 35 বছর হতে হবে, ঊর্ধ্বসীমা কোনো কিছু বর্ণনা করা নেই, ভারতের নাগরিক হতে হবে বা সিটিজেনশিপ অফ ইন্ডিয়া থাকতে হবে, আর কি না কেন্দ্র বা রাজ্য সরকার কোনো লাভজনক পদে থাকা চলবে না। লাভজনক পদে মানে প্রফিটেবল, যে তুমি অন্য কোনো জায়গায় বিরাট প্রফিট পাচ্ছ এরকম কিন্তু থাকা চলবে না, ঠিক আছে। আর কি না ন্যূনতম 50 জন কিন্তু তার নামটা আনতে হবে, প্রস্তাব আনতে হবে, আর 50 জনকে সমর্থন করতে হবে। হলো? রিকাপ করলি 54 55 নির্বাচন, 56 কার্যকাল, 57 পুনর্নিয়োগ, 58 যোগ্যতা। ভেরি গুড। দেখ কোনো আর ধারা সম্পর্কে কোনো অসুবিধা হচ্ছে? এভাবে পড়তে হবে। শুধুমাত্র বই নিয়ে কতগুলো আর্টিকেল এইখানে বলা আছে, এই বলা আছে, এভাবে বললে কখনো সংবিধান মুখস্থ হবে। যদিও সংবিধান খুব কঠিন জিনিস, তবু আমি যতটা পারছি তোমাদের সামনে সেটা সহজভাবে উপস্থাপন করছি। আচ্ছা, এবার রাষ্ট্রপতি ধর হয়ে গেল, রাষ্ট্রপতিকে শপথ বাক্যকে পাঠ করাবে। শপথ বাক্য মনে হয় সম্ভবত 60 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, তাই তো? 60 নম্বর আর্টিকেলে বলা হয়েছে বা 60 নম্বর ধারাতে বলা হয়েছে শপথ বাক্য। বলেনি যে কোনো কিছু হলে শপথ বাক্য করায়নি, একটা স্টেজ করায়। এবার শপথ বাক্যটা পাঠটাকে করাবে। দেখবি শপথ বাক্য একজন বলে যায়, একজন ইয়ে করে, মন্ত্র বলে একজন বামুন, আর একজন যারা করে ইয়ে করে, শিখ পুষ্পাঞ্জলির মতো। তাহলে কি এখানেও রাষ্ট্রপতিকে শপথ বাক্যটাকে পাঠ করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আচ্ছা, সম্ভবত এখন সুপ্রিম কোর্টের সিজিআই কে আছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সম্ভবত সঞ্জীব খান্না মনে হয়, সঞ্জীব খান্নাই মনে হয়, সঞ্জীব খান্না। আচ্ছা, ওয়াইডি চন্দ্রচূড় ছিল, তারপর সঞ্জীব খান্না হলো, আর ওয়াইডি চন্দ্রচূড়ের আগে উদয় উমেশ ললিত ছিল। হ্যাঁ, উদয় উমেশ ললিত ছিল, তারপরে হলো ওয়াইডি চন্দ্রচূড়, আর হচ্ছে সঞ্জীব খান্না। তাহলে এখন যে রাষ্ট্রপতি আছে, তাকে এখন যদি ধর রাষ্ট্রপতি নির্বাচন হয়, তাকে কে শপথ বাক্যটাকে পাঠ করাবে? সঞ্জীব খান্না। এবার সঞ্জীব খান্না যদি কোনো কারণে ধর অনুপস্থিত, হয়তো সে এখানে নেই, বিদেশ ভ্রমণে গেছে বা কোনো কাজের জন্য গিয়ে শরীর অসুস্থ এরকম, তা সেই মুহূর্তে তাকে একটা শপথ বাক্য পাঠ করাবে। মাথায় রাখবি সেই মুহূর্তে সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়স্ক যে বিচারপতি রয়েছে সে পাঠ করাবে। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে কি শপথ বাক্য পাঠ করায়, যেটা 60 নম্বর আর্টিকেল বলা হয়েছে। এবার সে যদি না থাকে তখন কে পাঠ করাবে? সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতি। হ্যাঁ, এটা কততে আছে? 60 নম্বর আর্টিকেলে আছে। আচ্ছা, 1950 সালে ভারতের সংবিধানটা কার্যকরী হয়েছিল এবং 1952 সালে কিন্তু সর্বপ্রথম রাষ্ট্রপতি মানে নির্বাচন হয়। আর সর্বপ্রথম ভারতের রাষ্ট্রপতি নির্বাচন কত সালে হয়? 1952 সালে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে 60-এ হচ্ছে কি শপথ, এবার 61-তে হচ্ছে কি না ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট মানে কি রাষ্ট্রপতি ধর কোনো যদি ভুল কাজ করে দেয় না, রাষ্ট্রপতি ভুল কাজ বলতে কি, রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের প্রধান মানে এই নয় যে সে যা ইচ্ছা তাই করবে, সংবিধানের উপরে কেউ নয়, সে যদি সংবিধান ধর লঙ্ঘন করছে, সংবিধান বহির্ভূত কাজ করছে, তখন কিন্তু তাকে যে এই আর্টিকেলসে এই সংবিধানে যে প্রসিডিওর রয়েছে, ইমপিচমেন্টের যে প্রসিডিওর রয়েছে, এই প্রসিডিওর অনুযায়ী কিন্তু তাকে রাষ্ট্রপতি পদ থেকে কিন্তু অপসারণ করা হবে। সেটা কততে বলা হয়েছে? 61 নম্বর আর্টিকেলে। তাহলে এই অপসারণ পদ্ধতি, রাষ্ট্রপতি তার পদ থেকে যে বহিষ্কার করে দেওয়ার পদ্ধতি, সেটাকে কি বলা হবে? ইমপিচমেন্ট। হলো? আচ্ছা, এবার এই ইমপিচমেন্ট বিষয়টাকে কিন্তু জানতে হবে যে ইমপিচমেন্ট বিষয়টা কি জিনিস। আচ্ছা, একটা আমি প্র্যাকটিসটা দেখেছিলাম যে সম্ভবত এসএসসি কিংবা আরআরবি এরকম প্রশ্ন এসেছিল যে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট ঘটানোর জন্য কোন সভাতে মানে সর্বপ্রথম প্রস্তাবটা আনতে হয়, কোন সভাতে সর্বপ্রথম প্রস্তাবটা আনতে হয়। বিভিন্ন বইয়েতে বিভিন্ন রকম দেয়া আছে। আমি বিভিন্ন বই এবং উইকিপিডিয়া থেকে আমি যে ডাটা কালেক্ট করেছি সেখান থেকে তোদেরকে বলছি। রাষ্ট্রপতি সংবিধান ভঙ্গর অভিযোগটা যে কোনো পক্ষে হতে পারে রাজ্যসভা,
হতে পারে লোকসভা, যে কোনো কক্ষ থেকে আনতে পারে। আমরা জানি যে পার্লামেন্ট দুটো পার্ট, একটা রাজ্যসভা লোকসভা, কিন্তু দুটো পার্ট হলেও কিন্তু রাষ্ট্রপতি তার একটা অবিচ্ছেদ্য অংশ, কোনো আলাদা কোনো নয় পার্লামেন্টের। হতে পারে রাজ্যসভা থেকে অ্যালিগেশন এনেছে, কিন্তু মানতে হবে রাজ্যসভায় যতজন সদস্য রয়েছে তাদের 1-4 জন, মানে 4 জন, যদি ওভারঅল জনসংখ্যাটাকে মানে রাজ্যসভার সদস্যকে 4 ধরি, তার মধ্যে 1 জন এই অনুপাতে বা 1/4 টোটাল রাজ্যসভার সদস্যের 1/4 হতে পারে, বা লোকসভার টোটাল সদস্যের 1/4 কে কিন্তু অ্যালিগেশন আনতে হবে না রাষ্ট্রপতি কাজটা ভুল করেছে। তার মানে কি হতে পারে রাজ্যসভা থেকেও অ্যালিগেশন আনতে পারে যে রাষ্ট্রপতি কিন্তু কাজটা ঠিক করছেন, সংবিধানের বাইরে কাজ করছে, লোকসভা আনতে পারে, যে কেউ আনতে পারে অ্যালিগেশনটা বা অভিযোগটা। তাহলে আনতে হলে কি সর্বপ্রথম তাকে সবাই 1-4 জনকে সম্মতি থাকতে হবে, না রাষ্ট্রপতি ভুল কাজ করছেন, হলো। তাহলে 1-4 জন কি করবে না প্রস্তাবটা আনবে, তারপর লিখিত আকারে একটা নোটিশ পাঠাতে হবে রাষ্ট্রপতির কাছে যে আমরা তুমি এই কাজ করেছো, তোমার বিরুদ্ধে কিন্তু আমরা এই অ্যালিগেশন এনেছি, তুমি মানে নোটিশ পাঠিয়ে দিল, কোর্টে যা কিছু নোটিশ পাঠায়। 14 দিন আগে নোটিশটা কেন পাঠাবে? এবার কেউ তো গাজওয়ারি করেও করতে পারে, রাষ্ট্রপতিকে 14 দিনের সময় দেওয়া হলো, রাষ্ট্রপতি আবার বিভিন্ন নথিপত্র সংগ্রহ করবে না, মানে যে যাই করুক সেও তো চাইবে না আমি দিক থেকে ঠিক আছি, সে সওয়াল দেওয়ার চেষ্টা করবে, যুক্তি দেওয়ার চেষ্টা করবে। রাষ্ট্রপতিকে 14 দিন টাইম দেওয়া হবে নোটিশ দিয়ে, যে তুমি তার মধ্যে তোমার যে যুক্তিগুলো রয়েছে তুমি পেশ করো, যুক্তিগুলো পেশ করলো। তাহলে কি জানলো যে কোনো পক্ষ থেকে রাষ্ট্রপতির যে অপসারণের যে পদ্ধতি সেটা যে কোনো পক্ষ থেকে হতে পারে রাজ্যসভা থেকেও করতে পারে পুরো প্রসিডিওরটা, বা লোকসভা যে কোনো পক্ষ থেকে করতে পারে। আমি ধরছি লোকসভা থেকেই করছে। আর লোকসভায় প্রথমে কি 1-4 জন প্রস্তাব তুলেছে, রাষ্ট্রপতি ভুল কাজ করেছে সংবিধানের বাইরে, দিয়ে কি হলো 14 দিনের জন আগে মানে একটা নোটিশ পাঠিয়ে দিল রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি কি করলো, যুক্তিগুলো সওয়াল মানে যে যুক্তিগুলো দিয়েছে সেগুলো আবার পাঠালো, সেগুলোর ভিত্তিতে কি লোকসভাতে কি হবে তোর 2-3 করে মানে পাঠানোর পর 2-3 যদি বলে না রাষ্ট্রপতি ঠিক নাই, রাষ্ট্রপতি ভুলই আছে, তখন ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়বে, তদন্ত কারা করবে, যে কক্ষ তুলেছে তার ঠিক বিপরীত পক্ষ। তাহলে সভা মানে অ্যাকচুয়ালি প্রস্তাবটা কেন ছিল রাষ্ট্রপতি ভুল কাজ করেছে লোকসভা, তাহলে কে তদন্ত করবে রাজ্যসভা। তাহলে লোকসভার কেস শেষ, প্রথমে কি প্রস্তাব নিয়ে আসলো, রাষ্ট্রপতির কাছে নোটিশ পাঠালো, আবার একবার ভোটিং করে 2/3 অংশ মেজরিটি পেয়ে গেল, লোকসভার কেস শেষ। এবার পাঠালো কার কোথায়, রাজ্যসভায়। রাজ্যসভায় দেখবে যে তদন্ত করে দেখবে না রাষ্ট্রপতির যুক্তি ঠিক আছে, না লোকেদের সদস্যের যুক্তিগুলো ঠিক আছে লোকসভা সদস্যের। তখন যদি দেখে না রাষ্ট্রপতির যুক্তি ভুল আছে, তখন রাজ্যসভায় ভোটিং হবে, 2/3 অংশ যদি ভোটে মেজরিটি জিতে যায় তাহলে রাষ্ট্রপতি পদ থেকে ছেড়ে দিতে হবে। কিছুই না, পুরো প্রসিডিওরটা আরো বলে দিচ্ছি। দেখ যে কোনো পক্ষ থেকে আনতে পারে, যে সংবিধান লঙ্ঘন করছে তার অভিযোগটা আনতে পারে, কিন্তু আনতে গেলে মিনিমাম 1-4 সমর্থন থাকতে হবে। সমর্থনটা আনার পর কি কোথায় পাঠাবে, 14 দিনের নোটিশ পাঠাবে রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি সওয়ালগুলো বা যুক্তিগুলোকে ইয়ে করে লোকসভায় পাঠাবে। লোকসভায় কি করবে 2/3 অংশ যদি মেজরিটি ভোটটা তবু জিতে যায়, লোকসভার সদস্যগুলো যদি 2/3 অংশ হয়ে যায়, তাহলে কিন্তু কি পরবর্তী স্টেপটা স্টার্ট হবে, মানে কি অপর পক্ষে চলে যাবে, অর্থাৎ তদন্তের জন্য রাজ্যসভায় গেল। আর যদি কোনো 2/3 না হয় তাহলে ওখানে কেসটা ডিসমিস হয়ে গেল। তাহলে 2/3 অংশ জিতার পর কোথায় চলে গেল, রাজ্যসভায়। রাজ্যসভাতেও দেখবে খুঁটিনাটি যে না ঠিক আছে নাকি, দিয়ে ওখানেও ভোট হবে। ওখানে যদি 2/3 অংশ ভোটিং এ জিতে যায় তাহলে কিন্তু ফাইনাল ডিসিশন রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হলো। এটা বলেছে, দেখ পদ্ধতিটা বলেছে লোকসভায় যে কোনো পক্ষের সংবিধান অভিযোগের কিন্তু লোকসভার নয় মানে পার্লামেন্টে সংসদ যে কোনো পক্ষে আনতে পারে, এটা ভুল লেখা আছে এখানে। সংবিধান ভঙ্গের অভিযোগ প্রস্তাব আকারে পেশ করবে, সেক্ষেত্রে সেই কক্ষে অন্তত 1/4 সদস্যের সমর্থনে লিখিত অভিযোগটি সংশ্লিষ্ট কক্ষে উপস্থাপনের 14 দিন আগে নোটিশ পাঠাতে হবে রাষ্ট্রপতিকে, এটা বলেছি আমি। প্রস্তাবটি যদি উভয় কক্ষে 2/3 সদস্য দ্বারা আলাদা আলাদাভাবে গৃহীত হলে রাষ্ট্রপতি কিন্তু পদচ্যুত হয়ে যাবে। তবে বলে রাখি এখনো পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি কোনো পদে থাকাকালীন ভারতের কেউ ইমপিচমেন্ট হয়নি, হলো। আচ্ছা এবার আর একটু রয়েছে বলে দিই, দিয়ে এখানে রাষ্ট্রপতিটা শেষ করব, আবার রাষ্ট্রপতির সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আচ্ছা রাষ্ট্রপতির পদটা এভাবে তাকে তাড়িয়ে দেওয়া হতে পারে, অপসারণ করা হতে পারে। হতে পারে তো রাষ্ট্রপতি মারা গেছে,
নানা কারণ হতে পারে, সংবিধানে সব ব্যাকআপ প্ল্যান রেখে দিয়েছে। এরকম নয় যে হঠাৎ করে একটা অচল অবস্থা সৃষ্টি হলো সঙ্গে সঙ্গে আবার মানে প্রেস কনফারেন্স নয় যে আবার সংসদে মিটিং ফিটিং, এরকম নয়। সংবিধান যখন তো এমনি বলা হচ্ছে ভারতের বৃহত্তম, ওদের সব ব্যাকআপ প্ল্যান আছে। যদি ইনকেস যদি মারা যায় তখন কি করব? যদি ইনকেস মারা যায় 6 মাসের মধ্যে কিন্তু আবার নতুন রাষ্ট্রপতির ইয়ে করতে হবে, মাথায় রাখবি। 6 মাস টাইম পিরিয়ড গুলো কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। এই 14 দিনের নোটিশটা কিন্তু কোনো না কোনো পরীক্ষা এক্সামে এসছে যে কত দিনের আগে নোটিশ পাঠাতো, 14 দিন। আচ্ছা, তাহলে যদি রাষ্ট্রপতি মারা যায় পরবর্তী 6 মাসের মধ্যে কিন্তু ইলেকশন করতে হবে, রাষ্ট্রপতিকে আর একটা নতুন নিয়ে আসতে হবে। এই 6 মাস কে শাসনটা করবে? কে দেখবে? উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। আর সেই সময় উপরাষ্ট্রপতির দায়িত্বটা পালন করবে ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে, এগুলো পরে আসবো। উপরাষ্ট্রপতি যখন হবে তখন বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবে। তাহলে রাষ্ট্রপতি যদি হঠাৎ আকস্মিক মারা যায় তখন কি হবে? তার দায়িত্বটা পালন করবে কে? উপরাষ্ট্রপতি। হলো তো? আচ্ছা, 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি। হ্যাঁ, আচ্ছা, 6 মাসের মধ্যে ইয়ে করতে হবে। আর উপরাষ্ট্রপতি হলো। আর যদি ধর এবার রাষ্ট্রপতি ধর চাই যদি আমি ইমপিচমেন্ট মানে আর কাজে থাকবো না, ইস্তফা দেবো, পদত্যাগ করবো, তখন কার কাছে যে পদত্যাগ বা রেজিগনেশন লেটারটা কাকে দেবে? মাথায় রাখবি উপরাষ্ট্রপতির কাছেই জমা দেবে। হ্যাঁ, উপরাষ্ট্রপতি যদি না থাকে তখন কিন্তু স্পিকার, যে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার রয়েছে, তার কাছে কিন্তু জমা দেবে। তাহলে ইমপিচমেন্ট পদ্ধতিটা 61 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আমি বলেছিলাম যে রাষ্ট্রপতি সংক্রান্ত মেইনলি আছে 52 থেকে 62, তো আমরা 61 অলরেডি চলে এসেছি। 62তে এই কথাটাই বলা হয়েছে যে রাষ্ট্রপতির যদি পদ শূন্য হয়ে যায় 6 মাসের মধ্যে কিন্তু নতুন করে ইলেকশন করতে হবে। তাহলে দেখ, আমরা যে 52 থেকে 62 10টা আর্টিকেল পড়লাম, কার কোনো অসুবিধা হলো না? ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতির আলোচনা এখানে শেষ করছি। তার আগে আবার রিক্যাপ করে নিই। তাহলে রাষ্ট্রপতি নির্বাচন 54-55, 56 কার্যকাল, 57 পুনর্নিয়োগ, 58 যোগ্যতা, 59 সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই, 60 রয়েছে শপথ, 61 ইমপিচমেন্ট, 62 যদি 6 মাসের মধ্যে নির্বাচন করে। আচ্ছা, এখানে ক্লাস শেষ করছি। যদি তোমাদের তা সত্ত্বেও বোঝার কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে বা তোমাদের কাছে মনে হয় যে আমাদের ক্লাসটা হেল্পফুল হলো, তাহলে কিন্তু সকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।